বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের লাস্ট লেকচারটা শুনব। তো গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু করেছিলাম তারপর থেকে বলছি। চুম্বক ডোমেইন, চুম্বক ডোমেইন চুম্বক পদার্থের যে ক্ষুদ্রতম অঞ্চলে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে থাকে তাকে চুম্বক ডোমেইন বলে। তোমরা একটু লেখো। এখানে আমরা লিখছি চুম্বক পদার্থের যে ক্ষুদ্রতম অঞ্চলে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে থাকে তাকে চুম্বক ডোমেইন বলে। ওকে, মানেটা কি সেটা বোঝাচ্ছি আমি। চুম্বক ডোমেইনকে বলা হয় একটা চুম্বক পদার্থের গঠনগত একক। যেমন আমরা যদি বলি মানুষের অথবা যে কোনো জীবের গঠনগত একক কি, তোমরা বলবা কোষ। তাহলে এখানে চুম্বক পদার্থের গঠনগত যে একক, সে এককটাকে বলা হবে চুম্বক ডোমেইন। ঘটনাটা কীরকম? ঘটনাটা হচ্ছে এইরকম, যদি আমি একটা চুম্বক পদার্থ এখানে দেখাই, এর কতগুলো ক্ষুদ্র অঞ্চল দেখাচ্ছি। এখানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল দেখাচ্ছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা আঁকবা যখন আঁকার চেষ্টা করবা। এই ক্ষুদ্র অঞ্চলে এইখানে যে চুম্বক দ্বিমেরু আছে, দেখো দুইটা দ্বিমেরু আমি দেখাইলাম তীর চিহ্ন দিয়ে, এই চুম্বক দ্বিমেরুগুলোর দিকে একই দিকে। আবার পার্শ্ববর্তী এই দুইটা এইটাতে যতগুলো চুম্বক দ্বিমেরু থাকবে, সেই চুম্বক দ্বিমেরুগুলো এইখানে আবার একই দিকে থাকবে, কিন্তু এই চুম্বক দ্বিমেরুর দিক আর এই চুম্বক দ্বিমেরুর দিক একই দিকে না। আবার মনে করো এই জায়গায় দুইটা চুম্বক দ্বিমেরু দেখালাম, তাদের দিক আবার একই দিকে, কিন্তু এটার সাথে মিলে না। আবার মনে করো এইখানে দেখালাম, প্রত্যেকটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে যতগুলো করে চুম্বক দ্বিমেরু থাকে, সেই চুম্বক দ্বিমেরুগুলোর দিক একই দিকে, কিন্তু একটা ক্ষুদ্র অঞ্চলের দ্বিমেরুর দিকের সাথে অন্য আর একটা ক্ষুদ্র অঞ্চলের দ্বিমেরুর দিক একই হয় না। তখন এই পদার্থটাকে বলা হবে চুম্বক পদার্থ। যদি তুমি এই পদার্থটাকে চুম্বক ক্ষেত্রের প্রভাবে চুম্বকিত করতে চাও, অর্থাৎ তাকেও যদি চুম্বকে পরিণত করতে চাও, তাহলে যখনই তুমি এই পদার্থটাকে চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করবা, তখন এই দ্বিমেরুগুলো সবগুলো একই দিকে হয়ে যাবে। তখন কেমন হবে? তখন আমি একটু নমুনা দেখাচ্ছি। তখন মনে করো এখানে যে দ্বিমেরুগুলো আছে সবগুলো একই দিকে হয়ে যাবে। যখন এই দ্বিমেরুগুলো সবগুলো একই দিকে হয়ে যায়, তখন এটা একটা চুম্বকে পরিণত হয়। যখন দ্বিমেরুগুলো সবগুলো একই দিকে হয়ে যায়, তখন
এটা একটা চুম্বকে পরিণত হয়। তাহলে চুম্বক ডোমেইন এর সংজ্ঞাটা কি? চৌম্বক পদার্থের যে ক্ষুদ্রতম অঞ্চলে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে থাকে সেই ক্ষুদ্রতম অঞ্চল, অর্থাৎ এই এতটুকু অঞ্চলকে বলা হয় এক একটা চুম্বক ডোমেইন। এগুলোকে বলা হয় চুম্বক পদার্থের গঠনগত একক। আমি আশা করি চুম্বক ডোমেইন তোমাদের বোঝাতে পেরেছি। তো চুম্বক দ্বিমেরু কি সেটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। চুম্বক দ্বিমেরু হলো, তুমি যদি একটা চুম্বক পদার্থ অথবা চুম্বককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করো, একেবারে ক্ষুদ্র অবস্থায় যখন তুমি তাদেরকে ভাগ করবা, তখন এখানে এক একটা অংশ এক একটা ক্ষুদ্র চুম্বকের মতো আচরণ করবে। যদি এটা হয় নর্থ, এটা হবে সাউথ, যার প্রত্যেকটার দুইটা করে প্রান্ত থাকবে। এটাকে বলা হবে চুম্বক দ্বিমেরু। এটাকে বলা হবে চুম্বক দ্বিমেরু। যদি আরেকটু বর্ণনা করে বলতে চাই তাহলে এরকম হবে, মনে করো আমার হাতে যে বস্তুটা আছে সেটা হলো একটা চুম্বক, এটা হলো উত্তর মেরু আর এটা হলো দক্ষিণ মেরু। এটাকে যদি তুমি মাঝে থেকে ভেঙে দাও তাহলে এই প্রান্তের মানে এই অংশের মধ্যে আবার দুইটা করে মেরু হবে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এই অংশের মধ্যে আবার দুইটা করে মেরু হবে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এইভাবে তুমি যতই ক্ষুদ্র অংশ ভাগ করবা ততই প্রত্যেকটা অংশের দুইটা করে প্রান্ত হবে, যেটা একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। তো এই জায়গায় ভাঙতে ভাঙতে যদি তুমি এমন একটা পর্যায়ে যাও যার পরে তুমি যদি তাকে ভেঙে ফেলো তাহলে তার মধ্যে আর চুম্বকের অস্তিত্ব থাকবে না বা চুম্বকত্বের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে ক্ষুদ্র অংশটাকে বলা হবে এক একটা চুম্বক দ্বিমেরু, যার মধ্যে দুইটা করে মেরু থাকবে, একটা নর্থ আর একটা সাউথ। যাই হোক, এরপরে আরও ডিটেলস আছে, যখন সামনাসামনি পাবো তারপরে ওই অংশটুকু আলোচনা করে দেব। আর বিস্তারিত এখানে যেতে যাচ্ছি না। আমার আজকে টার্গেট হলো তোমাদের হিস্টেরিসিস পড়ানো। হিস্টেরিসিস কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে চুম্বকে পরিণত করে প্রদত্ত চুম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বক পদার্থ তার চৌম্বকত্ব হারাতে চায় না। চুম্বক পদার্থের এই চৌম্বকত্ব হারাতে না চাওয়ার ইচ্ছা বা প্রবণতাকে বা অনীহাকে হিস্টেরেসিস বলে। হিস্টেরেসিস বলে। তোমাদের লেখার জন্য একটু সুযোগ দিচ্ছি, যদিও সুযোগটা দেওয়ার দরকার নেই। 10 সেকেন্ড। হিস্টেরেসিস কি সেটা ভালোভাবে তোমাদের বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে আমি যে গ্রাফটা আঁকবো সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। যদি হিস্টেরেসিস কি সেটাই বুঝতে না পারো তাহলে গ্রাফটাও বুঝতে পারবে না। হিস্টেরেসিস কি আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। মনে করো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে একটা চুম্বক, আর এইটা হলো একটা লোহার দণ্ড।
এইটা হলো চুম্বক আর এটা হলো লোহার দণ্ড। এই দুইটাকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে লোহার দণ্ডটা চুম্বকে পরিণত হয়ে যায়, লোহার দণ্ডটাও চুম্বকের মতো আচরণ করে। তাহলে চুম্বকের সাথে যদি একটা লোহার দণ্ড রাখি তাহলে লোহার দণ্ডটা চুম্বকে পরিণত হয়ে যায়, অর্থাৎ এটাও একটা চুম্বকের মতো আচরণ করে। সরিয়ে নিলে তার মধ্যে আর চুম্বকত্ব থাকে না, এটাই আমরা স্বাভাবিকভাবে জানি। কিন্তু যদি বাস্তবে এমন হয়, তুমি এই চুম্বকের সাথে লোহার দণ্ডটাকে 1 দিন বা 2 দিন রেখে দিবা। 1 দিন বা 2 দিন রেখে দেওয়ার পরে তুমি এই লোহার দণ্ডটাকে আলাদা করবা। আলাদা করার পরে লোহার দণ্ডের কাছে আবার লোহার গুঁড়া নিয়ে আসবা। দেখবা এই লোহার দণ্ডটাও চুম্বকের মতো আচরণ করে, অর্থাৎ লোহার গুঁড়াকে এই লোহার দণ্ডটা এখন আকর্ষণ করতেছে। তার মানে এটাও একটা চুম্বক হয়ে গেছে। এখন কেন হয়ে গেছে, ওইটাই হচ্ছে হিস্টেরিসিস। কিভাবে বুঝাচ্ছি আমি। যখন এই চুম্বকের প্রভাবে তাকে আমি চুম্বকে পরিণত করলাম, তারপরে আমি যখন এটাকে সরিয়ে নিলাম, এটা আমার প্রদত্ত চুম্বক ক্ষেত্র, অর্থাৎ যে চুম্বক ক্ষেত্র আমি দিয়েছি সেটা হচ্ছে আমার প্রদত্ত চুম্বক ক্ষেত্র। সেই চুম্বক ক্ষেত্র যখন আমি সরিয়ে নিলাম, তখন এটার মধ্যে আর কোনো চুম্বক ক্ষেত্র থাকার কথা না, কিন্তু এটার মধ্যে কিছুটা চুম্বক ক্ষেত্র বা চুম্বকত্ব থেকে যায়। অর্থাৎ সে যে পরিমাণ চুম্বকত্ব লাভ করেছিল সম্পূর্ণটা সে হারাইতে চায় না। এই হারাইতে না চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা বা অনীহা, ওইটাকেই বলা হয় হিস্টেরিসিস। ওই ঘটনাটাকে কি বলা হয়? তাহলে মুখস্থ করে লেখা যাবে না, বুঝে শুনে যদি মনে রাখতে পারো তাহলে লেখা যাবে। তাহলে একটা বস্তুকে তুমি চুম্বকে পরিণত করার পরে যার মাধ্যমে চুম্বকত্ব সৃষ্টি করেছিলা সেটাকে যদি সরিয়ে নাও, তারপরেও সে তার চুম্বকত্ব সম্পূর্ণ হারাইতে চায় না। এই ঘটনাটাকে বলা হয় হিস্টেরিসিস। হারাইতে না চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাকে বলা হয় হিস্টেরিসিস। সংজ্ঞাটা আরেকবার দেখি। কোনো চুম্বক পদার্থকে একটি চুম্বক ক্ষেত্রের প্রভাবে, আমার এইটার প্রভাবে চুম্বকে পরিণত করলাম। প্রদত্ত চুম্বক ক্ষেত্র অপসারণ করলে, প্রদত্ত চুম্বক ক্ষেত্র অর্থাৎ যেটা আমি দিয়েছিলাম এটা, সেটাকে সরিয়ে নিলে, অপসারণ মানে হচ্ছে সরিয়ে নিলে, করলে চুম্বক পদার্থ তার চুম্বকত্ব হারাতে চায় না। চুম্বক পদার্থের এই চুম্বকত্ব হারাতে না চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাকে বলা হবে হিস্টেরিসিস। আমি আশা করি হিস্টেরিসিস সংজ্ঞার মধ্যে কারো কোনো সমস্যা নাই। এইবার আমরা দেখব হিস্টেরিসিসের জন্য একটা গ্রাফ আছে, ওই গ্রাফটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। হিস্টেরিসিস লুপ ব্যাখ্যা করব আমরা এখন। সবাই খেয়াল করতে পারবা, কারণ হচ্ছে আমি তো ভিডিওতে এই চিত্রটা আঁকতেছি, তোমরা পার্ট বাই পার্ট দেখে দেখে আঁকবা। একবারে যদি চিত্রটা দেখো তাহলে দেখবে একটু কঠিন লাগতে পারে। আমি এভাবে দিলাম, হয়নি। এই হইল গ্রাফ, একটু বর্ধিত করে দিলাম। তোমাদের এই চিত্রটা আঁকার সময় যেটা মনে রাখতে হবে, এদিক দিয়ে যেভাবে একটু বাঁকা করে দিলা, কিন্তু এই জায়গায় গিয়ে হয়ে যাবে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, আর এই পয়েন্টে গিয়ে হয়ে যাবে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে তোমাদের গ্রাফটা মোটামুটি ঠিক আছে বলা যাবে। এক্স অক্ষ বরাবর দিলাম হচ্ছে বি নট, আর ওয়াই অক্ষ বরাবর দিলাম বি। বি নট কি? বি নট হলো প্রদত্ত চৌম্বক ক্ষেত্র। বি নট হলো প্রদত্ত চুম্বক ক্ষেত্র। আর বিটা কি? বিটা হলো আবিষ্ট
এই ক্ষেত্রে বি নটটা হলো প্রদত্ত চুম্বক ক্ষেত্র আর বিটা হলো আবিষ্ট চুম্বক ক্ষেত্র। প্রদত্ত চুম্বক ক্ষেত্র কি আর আবিষ্ট চুম্বক ক্ষেত্রই বা কি সেটা আমাদের বুঝতে হবে। আমি বোঝাচ্ছি, চিত্রটা আর একটু কমপ্লিট করে নেই। ওকে, এবার প্রদত্ত চুম্বক ক্ষেত্র কি আর আবিষ্ট চুম্বক ক্ষেত্র কি সেটা আমি বুঝাচ্ছি। আমি বলেছি এটা একটা চুম্বক, তাহলে এটার জন্য যে চুম্বক ক্ষেত্র সেটা হচ্ছে আমাদের দেওয়া চুম্বক ক্ষেত্র, যেটাকে বলা হয় প্রদত্ত চুম্বক ক্ষেত্র। আর এইটা হচ্ছে একটা চুম্বক পদার্থ বলেছিলাম, এটা যখন কাছে রেখেছিলাম তখন এই বস্তুটার মধ্যে বা এই লোহার দণ্ডের মধ্যে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল সেটাকে বলা হচ্ছে আবিষ্ট চুম্বক ক্ষেত্র। অর্থাৎ আমরা যেটা দিব সেটা প্রদত্ত, আর বস্তুর মধ্যে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আবিষ্ট চুম্বক ক্ষেত্র। এই জায়গায় গ্রাফটা হলো প্রদত্ত চুম্বক ক্ষেত্রের সাথে আবিষ্ট চুম্বক ক্ষেত্রের গ্রাফ। এখানে দুই তিনটা পয়েন্ট আছে। এক নাম্বার, এখানে চুম্বক ক্ষেত্রের মান আস্তে আস্তে বাড়ানো হবে, অর্থাৎ আমরা যে চুম্বক ক্ষেত্রটা দিব সেই চুম্বক ক্ষেত্রের মানটা আস্তে আস্তে বাড়ানো হবে। আর এই জায়গায় আবিষ্ট চুম্বক ক্ষেত্রের মান বাড়বে বা কমবে এটা পরে বলবো। এক নাম্বার, যে চুম্বক ক্ষেত্রের মান বাড়ানো হবে। দুই নাম্বার, এইখান থেকে ডান দিকে যদি পজিটিভ বলি আমরা, তাহলে মূলবিন্দু থেকে বাম দিকে বলি আমরা নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে জায়গায়, ডান দিকে চুম্বক ক্ষেত্রের দিক যদি হয় মনে করো উত্তর দিক, আর বাম দিকে বোঝাচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক হবে দক্ষিণ দিক অর্থাৎ বিপরীত দিক। এখানে প্লাস আর মাইনাস বলতে বোঝাচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। এখান থেকে যদি পজিটিভ অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাই সেটা যদি হয় উত্তর দিক, এখান থেকে উল্টার দিকে গেলে সেটা হবে দক্ষিণ দিক। এখানে প্লাস মাইনাস দিয়ে যেটা বোঝাবে সেটা হলো চুম্বক ক্ষেত্রের দিক। ওকে, এইবার তোমাদের প্রশ্ন হলো কিভাবে আমরা চুম্বক ক্ষেত্রের মান বাড়াবো, আবার কিভাবে আমরা চুম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন করব। আরেকটা প্রশ্ন আছে সাথে, সেটা হলো আবিষ্ট চুম্বক ক্ষেত্রই বা কিভাবে তৈরি হবে সেটা আমি বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। গ্রাফটা আমি পরে ধরতেছি। মনে করো এখানে একটা বক্স রাখা আছে, ধরে নাও এই জায়গায় একটা বক্স রাখা আছে। এই বক্সের মধ্যে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে। বলতে পারো এই বক্সের মধ্যে কিভাবে চুম্বক ক্ষেত্র দেওয়া হবে। এই বক্সের চারদিকে আমি যেটা করলাম সেটা হলো তার পেঁচাইলাম। এই বক্সের চারদিকে আমি কি পেঁচাইলাম, তার পেঁচাইলাম। এবার এই তারের মধ্য দিয়ে মনে করো এইখানে দুই প্রান্তের মধ্যে আমি কি দিলাম, একটা তড়িৎ প্রবাহ দিলাম। এসি তড়িৎ প্রবাহ অথবা ডিসি তড়িৎ প্রবাহ যাই দেই, একটা তড়িৎ প্রবাহ দিলাম। কি দিলাম, এবার এই জায়গায় আমরা একটা তড়িৎ প্রবাহ দিলাম। তোমরা সবাই জানো যদি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে ওই পরিবাহী তারের চারদিকে চুম্বক ক্ষেত্র হয়। আবার যদি কোনো বৃত্তাকার কুণ্ডলী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে তার কেন্দ্রেও চুম্বক ক্ষেত্র পাওয়া যায়। এইরকম দুইটা প্রতিপাদন আমরা এই অধ্যায়ের শুরুতে করেছিলাম। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে চাই কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে চুম্বক ক্ষেত্র হয়। তাহলে যখন এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করব এদিক দিয়ে, দেখো এটা কিন্তু প্লাস আর এটা হচ্ছে মাইনাস, কারণ এটা বড় এটা ছোট। তাহলে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত করলে এটার ভিতরে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। ভিতরে কি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আমি যদি একটা চুম্বক পদার্থ চুম্বক কিন্তু আলাদা, আমি যদি একটা চুম্বক পদার্থ এটার ভিতরে রেখে দেই তাহলে এই তড়িৎ প্রবাহের ফলে এখানে যে চুম্বক ক্ষেত্রটা হবে সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ভিতরে যে চুম্বক পদার্থটা রেখেছি সেই চুম্বক পদার্থের মধ্যেও চুম্বকত্ব তৈরি হবে।
আমরা তড়িৎ প্রবাহের মাধ্যমে যে চুম্বক ক্ষেত্র এখানে দিচ্ছি সেটা হলো বি নট, আর এই মাঝের বস্তুটার মধ্যে যে চুম্বকত্ব বা চুম্বক ক্ষেত্র তৈরি হলো সেটা হলো বি। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আমরা এবার দেখব যে চুম্বক ক্ষেত্রের মান বাড়ানো যায় কিভাবে। তোমরা স্বীকার করেছো তড়িৎ প্রবাহিত করলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। যদি তড়িৎ প্রবাহের মান আস্তে আস্তে বাড়াই তাহলে চুম্বক ক্ষেত্রের মানও কি করবে? বাড়বে। যদি তড়িৎ প্রবাহের মান আস্তে আস্তে কমিয়ে জিরো করে দেই তাহলে আমার এখানে চুম্বক ক্ষেত্র হয়ে যাবে কি? জিরো। তাহলে জিরো থেকে শুরু করে ডান দিকে আমি চুম্বক ক্ষেত্রের মান বাড়াইতে পারি, রাইট? এবার আরেকটা, যদি আমি এই দিক দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু প্লাস, এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ধরে নিলাম এখানে চুম্বক ক্ষেত্রের দিক হলো এই দিকে বি নট। যদি এই ডিরেকশনটা আমি চেঞ্জ করে দেই, মনে করো এই পাশে দিলাম মাইনাস, এই পাশে দিলাম প্লাস, তাহলে উল্টা দিক থেকে তড়িৎ প্রবাহিত হবে। উল্টা দিক থেকে তড়িৎ প্রবাহিত হলে এইখানে তো চুম্বক ক্ষেত্র এই দিকে থাকবে না, দিক চেঞ্জ হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে, এইটা হয়ে যাবে বি নট। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, তোমরা সাক্ষী সবাই। সিদ্ধান্তটা হলো, এক নাম্বার, চুম্বক ক্ষেত্রের মান এখানে বাড়ানো যাচ্ছে, আর একটা হলো চুম্বক ক্ষেত্রের দিক পরিবর্তনও করা যাচ্ছে, রাইট? ওকে, তাহলে আমি এইবার প্রথম থেকে বোঝানো শুরু করব। এটা একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ তাড়াহুড়া করে যদি তুমি বুঝতে চাও তাহলে মনে করবা বুঝছো, 2 দিন পরে বলবা আর কি বুঝছি তাই বুঝি নেই, অথবা কি বুঝি নাই তাই বুঝি নেই। এরকম করে বোঝা যাবে না, একদম ধরে ধরে আমি পয়েন্ট বাই পয়েন্ট বুঝাই দিচ্ছি। একবার বুঝলেই আশা করি আমি তোমাদের অনেক দিন মনে থাকবে, ভুলে যাওয়ার কথা না। যাই হোক, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহিত আমরা করতেছি। যখন তড়িৎ প্রবাহিত করি নাই তখন এইখানে বি নটের মান হবে জিরো, আর বি নটের মান জিরো হলে এই জায়গায় বি এর মান কত হবে? জিরো, কোনো বি এরও কোনো মান থাকবে না। এইবার যদি আমি তড়িৎ প্রবাহ এটার মধ্য দিয়ে স্টার্ট করি তাহলে বি নটের মান শুরু হবে, বি নটের মান 1 2 3 4 5 এইভাবে বাড়াইতে পারবো আমরা। যখন বি নটের মান বাড়াবো তার মানে হচ্ছে এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মানটাও বাড়বে, চুম্বক ক্ষেত্রের মানটাও কি করবে? বাড়বে। তার মানে এইখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হলো, ধরে নিলাম এই দিকে, ডান দিকে। তাহলে বি নটের মান বৃদ্ধির সাথে সাথে বি এর মান বাড়বে। এই যে দেখো, বি নটের মান বৃদ্ধির সাথে সাথে বি এর মানও বাড়তেছে, বাড়তে বাড়তে ও বিন্দু থেকে এ বিন্দুতে চলে গেল। এবার ও বিন্দু থেকে এ বিন্দুতে যখন গেল, এখানে একটা চুম্বক ক্ষেত্র আমরা দিয়েছি, ধরে নিলাম এখানে চুম্বক ক্ষেত্র দিয়েছি 2 4 6 টেসলা। কত টেসলা? তাহলে এই ও বিন্দু যেটা আছে, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। এবার এ বিন্দু যদি বলি, এ বিন্দুর স্থানাঙ্ক এখানে দিলাম 6, আর এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান বাড়তে বাড়তে আমরা ধরে নিলাম এখানেও হয়ে গেল 2 4 6 হয়ে গেল, ধরে নিলাম এখানে 6 টেসলা দেওয়ার পরে এখানে হয়ে গেল 6। এখানে 4 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, আমরা স্থানাঙ্কটা মিলানোর জন্য বলছি এখানে 6 হলে এখানে 6ই ধরতে হবে এরকম না, এখানে 1 2 3 ধরলাম। তোমরা আবার পেস লাগাই দিবা, না হলে পরে যায় স্যার সমানই হবে না কি, বুঝতেছি না। ধরলাম 1 2 3, এটা হলো 3, ঠিক আছে? এইবার যদি আমি এইখানে চুম্বক ক্ষেত্রের মান আরো বাড়াই, মনে করো 8 করে দিলাম, চুম্বক ক্ষেত্রের মান 8 করে দেওয়ার পরে এখানে বি এর মান, অর্থাৎ আবিষ্ট চুম্বক ক্ষেত্রের মান আর বাড়বে না। প্রশ্ন হলো কেন এটা হবে, কারণটা কি? কারণটা হলো যখন আমি 6 সর্বোচ্চ পৌঁছে যাবে বি এর মান, তারপরে প্রদত্ত চুম্বক ক্ষেত্রের মান বাড়ানো হলেও বি এর মান আর বাড়বে না। এর কারণ হলো
তুমি মাঝে যে চুম্বক পদার্থটা রেখেছো তার একটা ধারণ ক্ষমতা আছে, তুমি খালি দিতে থাকবে আর সে গ্রহণ করতে থাকবে, দিতে থাকবে গ্রহণ করতে থাকবে, এটা কখনোই সম্ভব না। মনে করো একটা গ্লাসের মধ্যে তুমি পানি দিচ্ছ, অল্প অল্প করে পানি ঢালতেছো 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 ঢালতেছো, গ্লাস ভরে গেলে তুমি সারাদিন পানি ঢালবা, গ্লাস কি আর পানি ধরবে? গ্লাসের ধারণ ক্ষমতা যতটুকু সে সর্বোচ্চ ততটুকুই ধরবে, তারপরে আর সে ধরে রাখতে পারবে, তুমি পানি দিতে পারবা। তার মানে আমি এখানে চুম্বক ক্ষেত্র দিতে পারবো, কিন্তু যখন এই এ বিন্দুতে পৌঁছে যাবে তখন আমি চুম্বক ক্ষেত্রের মান 6-এর পরে 8, 10, 12 যাই দিই না কেন, এটা দেখো সমান্তরাল হয়ে গেল। অর্থাৎ সে আর ধরে রাখতে পারতেছে না, তার যতটুকু ধারণ ক্ষমতা ছিল ততটুকু সে ধারণ করে ফেলেছে। কথা কি ক্লিয়ার? এইবার আমরা যেটা করব, 6 থেকে চুম্বক ক্ষেত্রের মান আবার কমাবো। 6 থেকে মনে করো 4-এ নিয়ে আসলাম, 4 থেকে নিয়ে আসলাম 2-তে, তাহলে এইখানে যে আবিষ্ট চুম্বক ক্ষেত্র যেটা বি, সেটার মানও কমবে। 2-তে নিয়ে আসার পরে আমি নিয়ে আসলাম 0-তে, 0-তে যখন নিয়ে আসলাম তখন দেখো এই বি এর মান এইখান থেকে কমতে কমতে 2-এর মধ্যে আসলো, এটাকে আমরা দিলাম স্মল বি। তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্কটা কত হয়? 0, 2। বি বিন্দুর স্থানাঙ্কটা কত হয়? এক্স অক্ষের মান 0 আর ওয়াই অক্ষের মান কত? 2। এটার মানেটা হলো আমি এইখানে প্রদত্ত চুম্বক ক্ষেত্র বি নট এর মান করে দিলাম কত? 0। কিন্তু বি এর মান আর 0 হলো না। কেন হলো না? এটি আগে বর্ণনা করেছিলাম যে সে তার চুম্বকত্ব হারাইতে চায় না, সে তার চুম্বকত্ব ধরে রাখতে চায়। এইবার আমি এখান থেকে কি করব? -2, -4, -6, -8 বাম দিকে দিব। এখান থেকে -2, -4, -6, -8 কিভাবে হবে মনে আছে তোমাদের? এইখানে যে চুম্বক ক্ষেত্র ছিল ডান দিকে, এটাকে আমি বাম দিকে দিব। কিভাবে দিব? এইখানে চেঞ্জ করে দিব আমি তড়িৎ প্রবাহের দিক, মাইনাস এটা দিয়ে দিব প্লাস। এইবার এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্রের দিক চেঞ্জ হয়ে যাবে। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, যখন আমাদের প্রদত্ত চুম্বক ক্ষেত্র 0 ছিল তখন এইখানে বি এর মান ছিল 2। বি এর মান 2 কোন দিকে ছিল? ডান দিকে। বি এর মান 2 কোন দিকে ছিল? এইবার আমি বি নটের মান দিচ্ছি উল্টা দিকে। তো এইবার এই বি এর উল্টা কাজ করবে না? যখন আমি এখানে বি নট এর মান -2 দিলাম, তাহলে এই যে বি আগে সৃষ্টি ছিল 2, এটাকে কমাবে। যখন -4 দিয়ে দিলাম, এটাকে যদি আমি সি বিন্দু বলি, তাহলে সি বিন্দুতে হয়ে গেল -4 আর হয়ে গেল 0। মানে তুমি যখন বি নটের মান -4 দিলা, তখন এই বি এর মান এই 2 থেকে কমতে কমতে শূন্যতে চলে আসলো। কোথায় চলে আসলো? এইবার আমি এটাকে আরো বাম দিকে বাড়াবো। কোথায় বাড়াবো? বাম দিকে আমি যদি -6 দেই, তাহলে এই চুম্বক ক্ষেত্রটার ডিরেকশন চেঞ্জ হয়ে এদিকে চলে আসবে। আগে ছিল বি উপরের দিকে, এখন চলে যাবে কোন দিকে? তাহলে এই যে দেখো -6 এর জন্য নিচে চলে আসলো, -8 এর জন্য এইখানে হয়ে গেল। এটাকে যদি আমি ডি দেই, আর এটাকে বলতে পারি আমি 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে ডি বিন্দুতে স্থানাঙ্কটা বা ডি বিন্দুতে বি নটের মান হলো 8, -8, আর এই বি এর মান কত হলো? -4। এইবার -8 পর্যন্ত যখন যাব, তখন বি এর মান হয়ে গেল -4, এটার দিক হলো বাম দিকে। দিক কোন দিকে? এবার দিক বাম দিকে -4। যদি আমি আরো বাম দিকে দেই, মনে করো -10, তাহলে এটা আর নিচের দিকে নামবে না, এটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। কেন? কারণ মাঝে যে চুম্বক পদার্থটা ছিল তার ধারণ ক্ষমতা আছে, সে সর্বোচ্চ ধারণ করার পরে তুমি যতই দাও না কেন সে আর ধরে রাখতে পারবে না, সে আর ধরে রাখতে পারবে না। আর এই কারণে এইখানে গিয়ে হয়ে যাবে সমান্তরাল। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক -8,
-4। প্রথমটা হলো বি নটের মান আর দ্বিতীয়টা হচ্ছে বি এর মান, মনে রাখবা। এরপরে আমরা আবার কি করব, -8 থেকে আবার ডান দিকে অর্থাৎ মাইনাস থেকে কমাবো। মাইনাস থেকে কমাবো মানে এখানে তড়িৎ প্রবাহের মান কমাইলেই মাইনাস থেকে কমবে। কমাইতে কমাইতে মনে করো -8 থেকে -6, তারপরে -4, -2, -0 করলাম, সরি 0 করলাম। কত করলাম? 0 করার পরে এইখানে বাম দিকে যে চুম্বক ক্ষেত্র হয়েছিল সেই চুম্বক ক্ষেত্রের মানও কমতে কমতে চলে আসলো 2-তে, অর্থাৎ -2-তে। এটাকে দিলাম ই বিন্দু। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -2, 0। এইবার এইখানে বি নটের মান 0, কিন্তু বি এর মান হয়ে গেল -2, মানে কি সে আবারও হারাইতে চায় না। এইবার আমি আবার চুম্বক ক্ষেত্রের মান ডান দিকে বাড়াবো। ডান দিকে বাড়াইতে গেলে আমাকে কি করতে হবে, আবার এই দিকে দিতে হবে। এইটা হলো, এইটাকে চেঞ্জ করে দিতে হবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, দিয়ে দিলাম। এইবার ডান দিকে যখন বাড়াবো তখন 0 থেকে যখন 2-তে যাব, 2-তে যাওয়ার পরে বাম দিকে যে চুম্বক ক্ষেত্রটা ছিল -2, সেটা কি হয়ে যাবে, আবার 0 হয়ে যাবে। কোথায় যাবে? এবার এটাকে যদি আমি দেই এফ, এফ, এটা হবে 2, 0, এটা হবে কি 2, 0। তাহলে এই মানটা আর থাকলো না। এরপরে যখন এখান থেকে বাড়িয়ে আবার এখানে যাব, তখন আবিষ্ট চুম্বকটা আবার এ বিন্দুতে চলে যাবে। কোথায় চলে যাবে? তাহলে এ বিন্দুতে গেলে এটা হবে 6 আর 3। এটা দেখো, এই যে এ বিন্দু রিপিট হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মূল বিন্দু থেকে শুরু করলাম আমি প্রদত্ত চুম্বক ক্ষেত্র বি নট, এর সাথে সাথে দেখতেছি আবিষ্ট চুম্বক ক্ষেত্র বি এর মান বাড়তে বাড়তে এ বিন্দুতে যায়। এ বিন্দুতে যাওয়ার পরে যখন আমি প্রদত্ত চুম্বক ক্ষেত্রের মান কমাবো, কমাতে কমাতে 0-তে আনলে আবিষ্ট চুম্বক ক্ষেত্র বি বিন্দুতে আসে, যেখানে আবিষ্ট চুম্বক ক্ষেত্রের মান থেকে যায়। এরপরে যখন আমি প্রদত্ত চুম্বক ক্ষেত্র আরো কমাবো মাইনাসের দিকে, তখন -4-এ যখন নিয়ে আসি তখন আবিষ্ট চুম্বক ক্ষেত্র 0 হয়। আবার এখান থেকে আরো কমাইলে ডিতে যায়, ডি থেকে আবার বাড়াইলে ইতে যায়, ই থেকে এফ, এফ থেকে এ। একইভাবে সারা জীবন ধরে চলতে থাকবে, আর কখনোই এই দুইটা মান একসাথে মূল বিন্দুতে আসবে না। এই দুইটা মান একসাথে মূল বিন্দুতে, তাহলে এই জায়গায় দেখো এ বি সি ডি ই এফ এ একটা চক্র হলো, একটা লুপ বলা হয়। লুপ মানে হচ্ছে চক্র। এই চক্রটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। এই চক্রটাকে কি বলা হয়? হিস্টেরিসিস লুপ। তোমাদের হিস্টেরিসিস লুপ ব্যাখ্যা করার জন্য আমি যে মানগুলো লিখেছি সেই মানগুলো লেখার দরকার নাই, শুধু চিত্রটা আঁকবা আর এখানে ও এ বি সি ডি ই এফ দিবা, তারপরে একটু বর্ণনা লিখে দিবা 2 নম্বরের জন্য আসলে। আর যদি 4 নম্বরের জন্য আসে তাহলে একটু ডিটেলস লিখতে হবে। স্থানাঙ্ক যদি তুমি পারো দিতে পারো, আর যদি না পারো তাহলে বর্ণনাটাই দিয়ে দিবা, তখন তুমি নাম্বারটা পেয়ে যাবা। কিন্তু চিত্র আঁকার সময় খেয়াল রাখতে হবে এ বিন্দুতে গিয়ে এক্স অক্ষের সমান্তরাল, ডি বিন্দুতে গিয়ে এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে। এই দুইটা সমান্তরাল না হলে তাহলে তো সে আরো উপরের দিকে উঠতো অথবা নিচের দিকে নেমে যাইত, এইরকম হইলে হবে না। এই হইল হিস্টেরিসিস। তোমরা যদি একবারে বুঝতে না পারো আবারও দেখবা, বারবার বারবার দেখলে আমি আশা করি মোটামুটি বুঝতে পারবা। তো হিস্টেরিসিস শেষ হলো। এরপরে এই অধ্যায়ের একেবারে শেষের দিকে কিছু কথা আছে, সেটা হচ্ছে স্থায়ী চুম্বক আর অস্থায়ী চুম্বক। তোমরা জানো তোমাদের বাসার মধ্যে যে ফ্যান আছে, ফ্যানের ভিতরে চুম্বক আছে, এই জায়গায় অস্থায়ী চুম্বক তৈরি হয়। যখনই তুমি সুইচ অন করে দিবা তখন ওইখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, আর ওই চুম্বক ক্ষেত্রের জন্যই ফ্যানটা ঘুরতে থাকে। আর স্থায়ী চুম্বক পাওয়া যায় দেখবা তোমাদের বিভিন্ন ধরনের সাউন্ড বক্স আছে, মাইক, ওইখানে দেখবা গোল গোল চুম্বক আছে, সেইগুলো হচ্ছে স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক আর অস্থায়ী চুম্বকের ব্যবহার তোমরা একবার দেখলে হয়তো পারবা, যদি না পারো তারপরে যখন সামনাসামনি দেখা হবে আমি আবার কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। তো অধ্যায়টা মোটামুটি এখানে শেষ করলাম।
সবাই ধারাবাহিকভাবে সবগুলো লেকচার দেখবা, তাহলে আমার মনে হয় অনেকটা কভার হবে। যদি মাঝে মাঝে থেকে দেখো তাহলে কভার হবে না, কারণ একেবারে শুরুতে যে কথাগুলো বলেছিলাম সেইগুলো বিভিন্ন লেকচারে বিভিন্নভাবে রিপিট হয়েছে, তোমরা দেখেছো যারা এই লেকচারগুলো দেখেছো। আমার মনে হয় প্রত্যেকটা অধ্যায়েরই যদি ধারাবাহিকভাবে দেখো, তুমি 100% না বুঝলেও মোটামুটি বুঝবা। যাই হোক, আজকে আর আমি এই ক্লাসটা দীর্ঘ করব না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ হাফেজ।